শুভেচ্ছা এবং অভিনন্দন। যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সে বিষয়বস্তুটা মোটামুটিভাবে আমরা আপনাদের কাছে একটা লিখিতভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এতে কিছু প্রিন্টিং মিস্টেক থাকার ফলে আপনাদের বিষয়টা একটু সংশোধন করে নিতে হবে। আমি আগে সংশোধনের বিষয়টাই উল্লেখ করে দিচ্ছি, ফলে আপনাদের সুবিধা হবে, এটা সংশোধন করে নিতে এবং বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। আমাদের এখানে দেখবেন একটা জায়গাতে আছে 26 জন বিলিয়ন ডলারের মালিকের সংখ্যা বর্তমানে 26 জন থেকে বেড়ে 191 জন হবে। এটা 151 বোধহয় আছে, 191 জন হবে। ওটার পরের লাইনেই আবার এটাকে সংশোধন করে 191 করা হয়েছে, 91। তারপরে দেখবেন ইউপিএ সরকারের তুলনায় মাসে 10 টাকা সাশ্রয় হচ্ছে। তারপর একটা শব্দ বাদ পড়ে গেছে, সংসার চালাতে গিয়ে সংসার শব্দটাকে যুক্ত করে নেবে। ট্রাম্পের কাছে নথি স্বীকারের ফলে দেশের অর্থনীতিতে আরও বড় বিপর্যয় নেমে এসেছে। এতে কারু লেখা আছে, কারুটার জায়গাতে হবে, এতে স্পষ্ট ইঙ্গিত বর্তমান সময়ে পরিলক্ষিত হচ্ছে। 50 টাকা মূল্য বৃদ্ধি করেছে, যা উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেও প্রযোজ্য। এর পরের পৃষ্ঠায় আছে মামলার শুনানি, সওয়ালের জায়গায় শুনানি করে নিতে হবে। লোকসভা নির্বাচনের পূর্বে নির্বাচনী বন্ধ আছে, এটা বন্ড হবে। রায়ের জায়গাতে আছে রায়ের পর শব্দটাও যুক্ত হবে। নির্বাচনী তহবিলে, নির্বাচিত তহবিল আছে, তাহলে এই জায়গাতে হবে নির্বাচনী তহবিলে। পহেলার জায়গাতে 1 এপ্রিল থেকে হবে। মোদির স্পেলিংটা একটা জায়গাতে ভুল আছে, এটা সংশোধন করে নেবেন। 26% ট্যাক্স এবং 10% বেজ লাইন আছে, বেজ লাইনের জায়গাতে করে নিতে হবে বেস লাইন ডিউটি। শেষের দিকে আছে শ্রমিক ছাঁটাইয়ের পরিবর্তে ছাঁটাই শব্দটা করে নিতে হবে। শেষ পাতায় ওষুধ গুচ্ছ তেল না, ভোজ্য তেল। মানুষের না বিশ্বাস না হয়ে এটা হবে নাভিশ্বাস। রান্নার ঘষের জায়গাতে হবে রান্নার গ্যাসের। শেষ লাইনে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন। যাই হোক, এটা লিখিতভাবে আছে, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। আমি শুধু বলছি যে এটা আমাদের আজকে বুঝতে হবে যে মোদিজির শাসনকালে মুখে যাই বলুক না কেন, কার্যত কারা উপকৃত হচ্ছে, কাদের বিকাশ ঘটছে। আমরা যে তথ্য, এটা কংগ্রেসের তথ্য নয়, দেশের প্রতিষ্ঠিত যে আর্থিক সমীক্ষক সংস্থাগুলি আছে তার সাথে রিজার্ভ ব্যাংক এর এবং আন্তর্জাতিক সমীক্ষক সংস্থাগুলির তথ্য থেকে আমরা দেখছি যে দেশের সম্পদ আজকে অল্প কিছু মানুষের মধ্যে আজকে কক্ষিগত হয়েছে। সম্পদশালী মানুষ, এটা মোদির শাসনকালে খুব তাদের সংখ্যা, তাদের অর্থের পরিমাণ এবং সংখ্যা খুব দ্রুততার সাথে বাড়ছে।
অন্যদিকে দরিদ্র অংশের মানুষ আরই দরিদ্র হচ্ছে। মুখে যাই বলুক, আজকের দিনে দারিদ্রতা নির্ধারণের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা মোতাবেক আমাদের দেশের 100 কোটি মানুষ এই দারিদ্র সীমার নিচে আজও বসবাস করছে। এবং তারা যে প্রকৃত অর্থে দারিদ্র সীমার নিচে আছে, এটা আন্তর্জাতিক সমীক্ষক সংস্থাই শুধু নয়, আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী গত বাজেট ভাষণে পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন যে আমাদের দেশের 90% মানুষ, যে ওনার বাজেট উপস্থাপনার উপর আলোচনা করতে গিয়ে বলেছিলেন 90% মানুষ প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রীর পর আর পণ্য সামগ্রী ক্রয় করার মতো আর্থিক ক্ষমতার বাইরে আছে। আর্থিক ক্ষমতা নেই 90% মানুষের। সরকার যে বলছে 80 কোটি মানুষকে কিছু 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করছে, এর মাধ্যমে তো দারিদ্রতার স্বীকৃতিটা বেরিয়ে আসছে। এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে 14 কোটি মানুষ আছে এই যে পরিষেবাটা, সেই পরিষেবাটার বাইরে। এতে কার্যত ইউপিএ সরকারের সময় থেকে এ সময়ে কি মোদী সরকার কোনো বেশি সাহায্য করছে? 5 কেজি বিনামূল্যে রেশনের মানে হচ্ছে 10 টাকা, ইউপিএ সরকারের সময়কালের থেকে 10 টাকা সাশ্রয় হচ্ছে। অথচ এই মানুষকে তার সংসার চালানোর জন্য বাজার থেকে 1000 থেকে 1200 টাকার মূল্যে টাকা খরচ করতে হচ্ছে চাল কেনার জন্য। এই যে গ্যাসের দাম বাড়িয়েছে, উজ্জ্বলা যোজনা নিয়ে কত ঢাক পিটিয়েছে, কত কিছু পিটিয়েছে, যে আমাদের দেশের মহিলাদের সশক্তিকরণের পদক্ষেপ হিসাবে। আর আজকে ওই সময়ে 14 সাল পর্যন্ত আমাদের দেশের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 400 থেকে 500 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। কখনো কখনো আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের সামগ্রী বাড়ার ফলে সেই দামের উঠানামা করত, কিন্তু 500 টাকার ঊর্ধ্বে কোনোদিন উঠেনি। সেই দাম আজকে 1000 টাকা ছাড়িয়ে যাচ্ছে। কোনো সময় চমক দেওয়ার জন্য নির্বাচনের আগে এই সমস্ত দাম কমানো ইত্যাদি খেলা করা হয়। এবং আর আসলে নীতিটা হচ্ছে কি? নীতিটা হচ্ছে যে কর্পোরেট জগৎকে সেবা করা আর মানুষকে বিভ্রান্ত করে রাখার জন্য নানা চটকদারি চমকপ্রদ কথা প্রকল্প ঘোষণার মধ্য দিয়ে বিভ্রান্ত করে রাখছে। সম্প্রতি এই যে প্রায় 900 ওষুধের দাম বৃদ্ধি, এ নিয়ে এখানে আছে, আমি বিস্তারিত বলতে চাই না। এটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে। একজন রোগী, তার একটা মারণ রোগ, এ থেকে পরিত্রাণের জন্য তাকে জীবনদায়ী ওষুধ প্রতি বছর ব্যবহার করতে হয় এবং সেই জীবনদায়ী ওষুধটা বিদেশ থেকে আমাদের দেশে আমদানি করতে হয়। সেই ওষুধের দাম আমাদের দেশে, সেই ওষুধটার খরচ প্রায় 2 কোটি টাকার মতো একজন রোগীর তোলে বছরে 2 কোটি টাকা খরচ হয়। এ নিয়ে এবং সার্বিকভাবে আমাদের যে ওষুধের দাম বছর বাড়ছে, এই সময়ে মার্চ মাসের শেষার্ধে ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলি প্রায় 900 ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে। এই মামলার যে শুনানিতে যে মামলাকারীর পক্ষের আইনজীবী সেখানে নানা যুক্তির অবতারণা করতে গিয়ে একটা যুক্তি দেখিয়েছেন, তথ্য দিয়েছেন। সেই তথ্যটা হচ্ছে যেই জীবনদায়ী ওষুধটা ক্রয় করতে বছরে আমাদের দেশে একজন রোগীকে 200 কোটি টাকার মতো ব্যয় করতে হয়, সেই জীবনদায়ী ওষুধটা আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে এবং চীনে সেই দেশের যে সেই রোগে আক্রান্ত রোগীরা অনেক স্বল্প মূল্যে সেই ওষুধটা পায়। এর যে সত্যতা, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ ভারত সরকারের অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সরকারের পক্ষে উকিল অ্যাডভোকেটরা
কেউই এই তথ্যের কোনো বিরোধিতা করেনি এবং সুপ্রিম কোর্ট সেখানে তার যে সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের মতামত রাখতে গিয়ে চূড়ান্ত শুনানি এখনো হয়নি, কিন্তু তাদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে বলেছে যে আমাদের দেশের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ওষুধের দর দাম নিয়ন্ত্রণে যে সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না, তার জন্য সরকারকে সমালোচনা করেছে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে সমালোচনা করেছে। এই যে ধরুন ওষুধের দাম বাড়লো, আমাদের ড্রাগ কন্ট্রোল কমিশন, স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় সরকার, মোদিজি বা স্বাস্থ্যমন্ত্রীর কারোর কোনো বক্তব্য আছে? কারণ বক্তব্য রাখবে কী করে? আমরা তো দেখেছি গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে ওই নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে এসবিআই যে তথ্য দিয়েছিল সেই তথ্যে দেখা গেছিল বিভিন্ন ভারতবর্ষের কর্পোরেট জগতের মালিকরা কিভাবে ওই সরকারি দল ভারতীয় জনতা পার্টিকে কিভাবে অর্থের যোগান দিয়ে আসছে। সেই জায়গায় ওষুধ কোম্পানিগুলিও কোটি কোটি টাকা বিজেপির নির্বাচনী তহবিলে জুগিয়েছে। এর নিরিখে ওষুধের কোম্পানিগুলি সেখানে খেয়াল খুশি মতো দাম বৃদ্ধি করে চলছে। এক্ষেত্রে আমাদের এই আর্থিক যে আমাদের একটা ভয়ঙ্কর অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ আমাদের বেকারিত্ব বৃদ্ধি, কৃষকদের আয় কমে যাওয়া, শ্রমিক ছাঁটাই, মজুরি কমে যাওয়া, এই সমস্ত অবস্থার মধ্যে আমাদের এসে যুগ হয়েছে আমাদের দেশে যে বর্তমান সময়ে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আমাদের দেশের সরকারের যে ট্রাম্পের সাথে সখ্যতা করার যে নীতি, এর ফলে আমরা দেখছি একদিকে দেশের মান সম্মান এ সমস্ত যেমন বিসর্জন দিয়ে দিচ্ছে, তেমনি আমাদের দেশের অর্থনীতিতেও বিপর্যয় টেনে আনতে সাহায্য করছে। আমি সেই প্রসঙ্গে বিস্তারিত আজকের আলোচনায় আমি আনতে চাই না, আমি শুধু একথাটাই বলতে চাই যে ট্রাম্পের বন্দনা করতে গিয়ে, ট্রাম্পকে সন্তুষ্ট করতে গিয়ে মোদিজি গুগল ট্যাক্স, যে আন্তর্জাতিক ক্ষেত্রে বৈদেশিক সংস্থাগুলির গুগল ট্যাক্স গত 1 এপ্রিল থেকে 6% কমিয়ে দিয়েছে। আমেরিকা একতরফাভাবে আমাদের দেশেও আমাদের দেশের পণ্য যা আমেরিকার পণ্য যা আমাদের দেশে আছে তার উপর আমেরিকা সেখানে শুল্ক বাড়িয়ে দিয়েছে, 26% শুল্ক বাড়িয়ে দিয়েছে। এটা সত্ত্বেও মোদিজি আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী, বিদেশ মন্ত্রী নীরব ভূমিকা পালন করছে, অথচ চীন সহ অনেক ছোট বড় দেশ পাল্টা পদক্ষেপ হিসাবে তাদের পণ্যের উপরও তারা ট্যাক্স, আমেরিকাতে যে সরবরাহ করে তার উপর তারা ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ভারত সরকার নীরব ভূমিকা পালন করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা একথাটা বলে আমাদের বিষয়টাকে আমরা আজকে লিখিতভাবে দেওয়ার বিষয়টাকে আমরা শুধু সংযোজন করার ক্ষেত্রে কথাটাই বলতে চাই। আমাদের দেশে সম্প্রতি 10 দিনের ব্যবধানে যে ওষুধের মূল্য বৃদ্ধি এবং গতকাল যা আজ থেকেই চালু হয়ে গেছে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু উজ্জ্বলা যোজনা সহ গ্যাস সিলিন্ডারের দাম 50 টাকা বৃদ্ধি এবং সিএনজি গ্যাসে 1 টাকা বৃদ্ধি, পেট্রোল ডিজেলে 2 টাকা করে শুল্ক বৃদ্ধি, যা আগামী দিনে পেট্রোপণ্যের দাম বা খোলা বাজারে দাম বৃদ্ধি প্রায় নিশ্চিত। এই জায়গাতে শুধু একথাটাই বলবো যে এটা হচ্ছে যে ঘাতে নুন ছিটিয়ে দেওয়ার মতো অবস্থা ভারতবাসীর হয়েছে। এর ফলে মধ্য দিয়ে এর মধ্যে যুগ হয়েছে আমাদের দেশে বিনিয়োগকারীরা জানেন এগুলি নিয়ে বলতে চাই না, বিদেশি বিনিয়োগ তুলে নিয়ে যাচ্ছে। এতে নূতন মাত্রা যুগ হয়েছে। গতকাল আমাদের শেয়ার বাজার থেকে 20 লক্ষ কোটি টাকা উধাও হয়ে গেছে। এসব ক্ষেত্রে মোদিজি নীরব। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের প্রথিত যশা অর্থনীতিবিদরা, ভারতের জাতীয় কংগ্রেস গত
বাজেট অধিবেশনের প্রাককালে প্রাক বাজেট আলোচনায় অধিবেশনে উপস্থিত করার চেষ্টা করেছিল ভারতীয় অর্থনীতিকে পুনরুদ্ধারে, ভারতের শ্রমজীবী মানুষ, বেকার, মধ্যবিত্ত কৃষক, জনসাধারণকে রক্ষার্থে বিকল্প অর্থনীতি গ্রহণের ক্ষেত্রে 1991 সালে আমাদের দেশে গৃহীত পদক্ষেপগুলি এবং 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলিকে লক্ষ্য রেখে আমাদের দেশের অর্থনৈতিক নীতি প্রণয়ন করা, আমাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে ভূমিকা নেওয়া, এই কথাগুলিকে অবজ্ঞা করা হচ্ছে। আমাদের দেশের অর্থনীতির বিশেষজ্ঞ করা হচ্ছে, এমনকি মোদিজির যে অর্থনীতির প্রধান উপদেষ্টা, ওনার মতামতকেও অগ্রাহ্য করে মোদিজি দূষণ করে চলছে। তার বন্ধু আদানি আম্বানি সহ আমাদের দেশের যে অল্প সংখ্যক মানুষ, সেই মানুষের যে মুনাফা, কর্পোরেট জগৎ তাদের মুনাফাকে স্ফীত করার জন্য এসবের প্রতিবাদে, এই মূল্যবৃদ্ধিজনিত অবস্থার প্রতিবাদে জাতীয় কংগ্রেস দেশব্যাপী যে অন্যান্য যে জরুরি কর্মসূচির নয়, এই ক্ষেত্রে কর্মসূচি গ্রহণ করতে চলছে। আমাদের রাজ্য প্রদেশ কংগ্রেস আমরা আন্দোলন সূচি জারি রাখব। এই আন্দোলন সূচিকে সহায়তা করার জন্য প্রচার মাধ্যমের মধ্য দিয়ে আমরা রাজ্যবাসীর কাছে আবেদন করব, দল মত নির্বিশেষে সকলকে এই যে পণ্য মূল্য বৃদ্ধিজনিত যে সমস্যা, ওষুধের মূল্য বৃদ্ধিজনিত যে সমস্যা, এর প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রশ্নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলার চেষ্টা করছি। শান্তিদা আছে, সর্বাণী আছে, যদি কোনো যুক্ত করার বিষয় থাকে ওনারা যুক্ত করবেন। এছাড়া আপনাদের যদি কোনো ক্লারিফিকেশান বা জানার কিছু থাকে নিশ্চয়ই আমরা বলার চেষ্টা করব। নমস্কার। Thank you.